মায়ার মায়াবী মুখখানি সারাক্ষণ লেগেছিল চোখে। শ্রাবণ দিনের বৃষ্টিতে বাড়ির উঠানের নিচে নিচে গান গাইতো মায়া। এই স্বপ্ন জেগে জেগেও দেখেছিল। আর দেখেছিল উদাস দুপুরে নিমের ছায়ায় একটি কুয়ার ধারে বসে আছে মায়া, মুখে পৃথিবীর যাবতীয় বিষণ্ণতা। এভাবে বসে কার কথা ভাবে সে? কার কথা মনে পড়ে? কুয়ার ধারে দুপুরবেলা তেমনি ডাকে পাখি, তেমনি কাপে নিমের পাতা আমি বসে থাকি। মায়া কার জন্য ওভাবে একা একা নিমের ছায়ায় বসে থাকে? এ এক বিরল ঘটনা। সকাল 11টার দিকে দোতলার বারান্দায় বসে বাবা খবরের কাগজ পড়ছেন, তা ওয়াকিং ডেতে। নীলু ভাবতেই পারেনি সে তার নিজের মতো রুম থেকে বেরিয়েছে, বেরিয়ে সিঁড়ির দিকে যাচ্ছে। বাবা ডাকলেন, নীলু সাহেব। নীলু চমকে পিছনে ফিরে তাকিয়েছে। বাবাকে দেখে ভূত দেখার মতো চমকে উঠেছে। বারান্দায় সুন্দর টি টেবিলের 3-4টি হালকা ধরনের চেয়ার পাতা আছে। টেবিলে চায়ের মগ। বাবা আরাম করে বসে আছেন চেয়ারে, চোখে চশমা, হাতে খবরের কাগজ, পরনে ঘরে পরা ট্রাউজার্স আর টি শার্ট। ট্রাউজার্স আকাশি রঙের, টি শার্ট সাদা। নীলু বাবার সামনে এসে দাঁড়ালো। মাত্র বাবা ডাকটা দিতেই যাবে, বাবা তখনই চোখ তুলে তাকালেন। অনুপম ঘোর টাইপ দুষ্টু দুষ্টু একটা হাসি আছে তার। সেই হাসিটা হেসে বললেন, কি খবর নীলু সাহেব? নীলুও তার বাবারই পুত্র, অর্থাৎ স্বাভাবিক চরিত্র বাবার মতোই। সঙ্গে সঙ্গে বলল, খবর ভালো। বন্ধুর বাড়ি থেকে বেরিয়ে এলেন? জি। বেরোনো কেমন হলো? গুড, ভেরি গুড। কদিন আগে ফিরলেন? কদিন আগে মানে কি, কাল রাত্রেই তো ফিরলাম। আপনার যে একটি বাবা আছে জানেন? জি জানি, তার নাম মুমিন চৌধুরী। তার সঙ্গে দেখা করেছেন? না। কেন? তিনি বোধহয় অনেক রাত করে ফিরেছেন। তাতে অসুবিধা কি? টায়ার্ড ছিলাম, ঘুমিয়ে পড়েছি। আর সকালবেলা? সকালবেলা তিনি অফিসে চলে যান, আর আমি একটু বেলা করে উঠি। বাহ, আপনি তো একদম আমার মতো হয়ে গেছেন। কেমন? অজুহাতের কোনো অভাব নেই। বাবার মুখোমুখি চেয়ার টেনে বসল নীলু। আমি তো তোমারই ছেলে, আমার উচিত তোমার মতো হওয়া। সেটা ঠিক আছে, তবে বাবার চরিত্রের গুণাবলীটাই পাওয়া উচিত। আই মিন গ্রহণ করা উচিত। দোষাবলীটা গ্রহণ করা উচিত না। দোষাবলী শব্দটা নতুন বানিয়েছো নাকি? হ্যাঁ, তাই হবে। আগে কোনোদিন শুনিনি। শব্দটা কেমন? নট ব্যাড। কিন্তু তোমার সমস্যা কি? কিসের সমস্যা? এই সময় বাড়িতে থাকলাম। অফিস? দেখতে পাচ্ছেন যায়নি। শরীর খারাপ? নো। তাহলে? তাহলে আবার কি? শরীরের ফার্স্ট ক্লাস। শরীর ফার্স্ট ক্লাস। কাল রাতেও জিমে গিয়েছি, সাঁতার কেটেছি। এভরিথিং ইজ ওকে। নীলু আবার বলল, তাহলে প্রবলেমটা কি? কিসের প্রবলেম? আগেরবার বাংলায় বললেন সমস্যা কি, এখন ইংরেজিতে বাংলা মিলিয়ে বলল প্রবলেমটা কি। আমি বলছি নো প্রবলেম। খবরের কাগজ ভাঁজ করে চায়ে চুমুক দিলেন বাবা। কি বলতে চাস পরিষ্কার করে বল। বলতে চাচ্ছি এই যে, এখন অফিসে যাওনি, বাড়িতে বসে খবরের কাগজ পড়ছো। শুধু খবরের কাগজ পড়ছি না, চাও খাচ্ছি, মানে পান করছি আর কি। এর জন্যই তো বলছি সমস্যা অথবা প্রবলেম কি। শোন বাপ। নীলু আটকে উঠল। এই মরেছে। কেন? নাতি দীর্ঘ ভাষণ দেবে মনে হচ্ছে। হা দেব। কেন? একটু ভাষণ দেওয়া দরকার। বাবা, আমি এই মাত্র উঠলাম। সদ্য জাগরিত যুবক। ফ্রেশ হয়েছি, বাট নাস্তা করিনি। নিচে যাচ্ছিলাম খাদেমকে বলতে, চল তাহলে আমিও তোর সঙ্গে যাই। কেন? তুই নাস্তা করলি আর আমি ভাষণটা দিলাম। আচ্ছা চলো। বাপ ছেলে দুজনেই উঠে দাঁড়ালো। সিঁড়ির কাছে এসে নীলু বলল, আমাকে কোলে নাও। বাবা অবাক। কি করব? কোলে নাও। বলিস কি? এরকম আজদাহা একটা জিনিস আমি কোলে নেব কি করে? কোমর ভেঙে খান খান হয়ে যাবে। তাহলে তোমাকে আমি কোলে নেই কেন? একসময় তুমি আমাকে নিতে, আজ আমি তোমাকে নেই। আরে, সে তো অনেক অনেক দিন আগের কথা। লং লং অ্যাগো। তখন তুই এই এইটুকু ছিলি।
আমার সঙ্গে সিঁড়ির কাছে এলেই বলতি কোলে নাও। সেটা স্কুল থেকে ফিরে দোতলায় ওঠার সময়। নামার সময় বলতাম নাকি? হ্যাঁ, আমার সঙ্গে সিঁড়ির সামনে এসেই কোলে ওঠার জন্য হাত বাড়িয়ে দিতে। তোমাকে কোলে নিয়ে সিঁড়ি ভাঙতে ভাঙতে আমার জান খারিজ হয়ে যেত। এসব কথা বলতে বলতে নিচতলায় এলো দুজন। ধানমন্ডি এলাকার পুরোনো আমলের বাড়ি, ১.৫ বিঘা জমির উপর বাড়ি, সামনে লন, পিছনে অনেকখানি খোলা জায়গা, আর মাঝখানে দোতলা বিল্ডিং। সুন্দর একটা সিঁড়ি কোঠা আছে, খোলা সুন্দর ছাদ, উপর নিচ মিলিয়ে অনেকগুলো রুম। দুটো ছাড়া বাকি সবগুলো খালি, থাকার লোক নেই। দোতলায় বাপ ছেলে থাকে, নিচতলায় কাজের লোকজন, ডাইনিং, ড্রয়িং, কিচেন ইত্যাদি। বাড়িতে মানুষ থাকে দুজন, কাজের লোক আর ড্রাইভার নিয়ে তারা হচ্ছে ৭ জন। নিচে নেমেই খাদেমকে ডাকলো নীলু। খাদেম। খাদেম সঙ্গে সঙ্গে ছুটে এলো। জি ভাইজান, নাস্তা দিচ্ছি। বাবাকে গরম এক মগ চা দিও, তার গ্রিন টি। বাবা বললেন, এইমাত্র তো খেলাম বাপ, আরেক মগ খাও, নয়তো ভাষণ জমবে না। ওকে মাই সান। বাপ ছেলে মুখোমুখি বসলো। নীলু বলল, দাও ভাষণটা দাও, বহুদিন তোমার ভাষণ শুনি না। বাবা বললেন, আমি বিজনেস করতে করতে টায়ার্ড হয়ে গিয়েছি। কি বলো? ইয়েস, সত্যি সত্যি। আমার এখন আর বিজনেস ভালো লাগে না। এই জীবনটা আমি বদলাতে চাই। মানে? মানে দুটি পুত্রের, একটি বিদেশ আর একটি দেশে খোদাই সারের মতো চড়ে বেড়াচ্ছে, স্ত্রী নেই, একাকী জীবন। তুমি একটা বিয়ে করে ফেলো বাবা। ভাবছি। নীলু একটা ধাক্কা খেলো। মানে সত্যি বিয়ের কথা ভাবছো? হ্যাঁ। যা, ৬৮ বছর বয়স তোমার, মাথা টাকলু বেল, ১.৫ মণ ওজনের ঘুড়ি, এই নিয়ে বিয়ে? হাস্যকর। খাদেম নাস্তা নিয়ে এলো। এই বাড়িতে এক এক দিন এক এক রকম নাস্তা হয়। পরোটা, হালুয়া, লুচি, সবজি, রুটি, মাংস, কোনো না কোনো দিন এরকম বিদেশি আইটেম, ব্রেড, বাটার, জেলি, জুস, ডিম। কোনোদিন হঠাৎ করে নরম ধরনের খিচুড়ি, ঘি আর ডিম ভাজা, ইলিশ মাছ ভাজা। একদিন চিতই পিঠা, মুরগি ভুনা, একদিন ছিটরুটি, মাংস। আজ লুচি আর সবজির দিন। তারপর আসে রসগোল্লা। নীলুকে নাস্তা দিয়েই বাবার জন্য গ্রিন টি নিয়ে আসেন খাদেম। বাবুর্চি হিসেবে তার কোনো তুলনা হয় না। রান্না যেমন অসাধারণ, চালচলনও তেমন। মুহূর্তে সব করে ফেলে, একবারে যন্ত্র। ফাঁকি কাকে বলে জানে না। চায়ে চুমুক দিয়ে কথা ঘুরালেন বাবা। নীলু, আমি সিরিয়াস। লুচি সবজি মুখে দিয়ে নীলু বলল, আমিও। বলে, যাও, শুনছি। আমার যে চড়ে বেড়ানোর ছেলেটি, যাকে তুমি খোদাইশার বলছো, রাইট, সেই ছেলেটি বিজনেস ধার ধারছে না, আছে কবিতা নিয়ে। বাবা, কবিতার চেয়ে পবিত্র এই পৃথিবীতে নেই। না থাক, আমার কথা অন্য। সেটা কি? এই অবস্থায় আমার কি করা উচিত? বললে যে বিয়ে করবে। নো ফান। ওকে ড্যাড, তাহলে একটা কাজ করো, বিজনেসটা ছেড়ে দাও। তারপর? তোমার টাকা পয়সা বাড়ি গাড়ি সব আছে, পায়ের উপর পা তুলে গ্রিন টি পান করো আর খবরের কাগজ পড়ো। বাবা চায়ে চুমুক দিলেন। তুই ঠিক না হলে তাই করব। আমার ঠিক হওয়ার কি আছে বাবা? অনেক কিছু আছে। যেমন? অফিসে গিয়ে বস, বিজনেসটা দেখ। আমি কবিতা নিয়ে থাকা মানুষ আর আমাকে বলছো অফিসে বসতে? আমি বিজনেসের কি বুঝবো বাবা? তার উপর তোমার হচ্ছে জাহাজের বিজনেস, ওয়াল ট্যাঙ্কার, কার্গো, এসব। যারা কবিতা নিয়ে থাকে, সত্যিকার অর্থে তারা হচ্ছে আদার কারবারি। আদার কারবারি হয়ে আমাকে তুমি জাহাজের খবর নিতে বলছো? বলছি। কারণ? কারণ আমি তোকে চিনি। চাইলে তুই সব পারবি। এটা আবার একটু বেশি বলছো। বেশি না, ঠিকই বলছি। আচ্ছা ঠিক আছে, তার পরেরটা বলো। বাবা নির্মল মুখ করে হাসলেন। পরেরটা হচ্ছে, খানিক আগে আমি যেটা করতে চেয়েছিলাম ওটা তুই কর। কোনটা? বিয়ে। বিয়ে? হ্যাঁ, বিয়ে করে একটা বউ আন বাড়িতে। মেয়েটি প্রজাপতির মতো ফুরফুর করে বাড়িময় উঠবে। আর
খাদেমকে ধমকাবে, বুয়াগুলাকে ধমকাবে, তোকে ধমকাবে, আর দরকার হলে আমাকেও ধমকাবে। বলো কি? বাড়িটা তাহলে সুইট হোম হয়ে যাবে। নীলুর নাস্তা করা শেষ। বেসিনে গিয়ে হাত ধুয়ে এলো সে। এখন চা খাবে। খাদেম ঘন দুধের এক মগ চা এনে টেবিলে রেখেছে। নীলু আবার তার চেয়ারে বসলো, চায়ে চুমুক দিল। বাবা বললেন, কথা বলছিস না কেন? কি বলবো? আমার প্রস্তাবগুলো কেমন? নট ব্যাড। তাহলে তোর ডিসিশনটা কি? ডিসিশন নিয়ে ফেলেছি। সত্যি? সত্যি। বল তাহলে। শোনা আমাকে। ওই তো, দেখি তোমার কথার মতো বউ জোগাড় করতে পারি কিনা। দেখ বাবা দেখ, কিন্তু প্রজাপতির মতো উঠবে। হ্যাঁ। প্রজাপতি জিনিসটা ভালো না বাবা। কেন? প্রজাপতির অসুবিধা কি? গায়ে লাগলে চুলকায়। বাবা রেগে গেলেন। যা যা ভাগ। তোর মতো গরুকে দিয়ে কিচ্ছু হবে না। তুই আমার কথার অর্থই বুঝিস না। প্রজাপতির মতো সুন্দর একটা জিনিসের সঙ্গে চুলকানি? যা। আচ্ছা ঠিক আছে, তোর ভাগবার দরকার নেই, আমিই যাচ্ছি। গ্রিন টির মগ বেশ বড় একটা চুমুক দিলেন বাবা। যা যতই ছিল, এক চুমুকে শেষ করে সিঁড়ির দিকে চলে গেলেন। নীলু তখন একা একা হাসছে। তারপরে বাবার বলা কথাগুলো একটি মনের ভেতর ঘুরপাক খেতে লাগলো। বাবা চাইছেন নীলু বিয়ে করুক, একটি প্রাণবন্ত ফুরফুরে মেয়ে আসুক বাড়িতে। প্রজাপতির মতো সারা বাড়ি উড়ে বেড়াবে সে, সংসার মাতিয়ে রাখবে, সবাইকে ধমকাবে, শাসন করবে। এই রকম মেয়ে নীলু কোথায় পাবে? নীলুর তারপর মায়ের কথা মনে পড়ে। অপূর্ব সুন্দর মিষ্টি মেয়েটি। নীলুর বন্ধু রাজু বলেছে, বোন আমার একদম পুরো বাড়ি মাতিয়ে রেখেছে, নাচে গানে হাসিতে গল্পতে। এখন সে বিষণ্ণ মনমরা, সারাক্ষণ উদাস হয়ে আছে। মা ওর জীবনটা এলোমেলো করে দিয়েছেন। আমার উচিত ছিল মাকে বাধা দেয়া। আমি সাহস করে কাজটা করতে পারিনি। রাজুদের বাড়ি যে কয়দিন ছিল, ওই কয়দিন মায়ের সঙ্গে কি রকম যেন একটা ভালো লাগার সম্পর্ক তৈরি হয়েছে নীলুর। মায়াকে প্রাণবন্ত করতে গিয়ে শেষ পর্যন্ত নীলু বুঝে গেছে, তার যেমন মায়াকে ভালো লেগেছে, মায়েরও তেমন ভালো লেগেছে তাকে।